মনীষ অটো চালায়। মাত্র 15 বছর বয়সে তার বাবা মারা যায়। এই কারণে মনীষকেই তার বাড়ির সমস্ত দায়িত্ব পালন করতে হয়, আর তার বাবার অটোরিকশা এখন সে নিজে চালায়। মনীষের বড় বোন সুলেখার বিয়ের জন্যে তার বাবা যে ধার নিয়েছিল সেই ধার মেটাতে তাদের বাড়ি বিক্রি করতে হয়। আর মনীষ তার মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকতে লাগল। মনীষের বড় বোন তার শ্বশুর বাড়িতে খুব খুশি, আর এই কথা ভেবে তারাও খুশি থাকে। মা, সুলেখাদি আমার ফোনে ফোন করেছে। তুমি কথা বলে নাও, তারপর আমি অটো নিয়ে বেরোবো। হ্যালো সুলেখাদি, এই নাও মার সাথে কথা বলো। হ্যাঁ বাবু, নিজের খেয়াল রাখ, খুব ভালো করে খাওয়া দাওয়া কর, এতে বাচ্চা স্বাস্থ্য ভালো হবে। এখন শুধু আমার এটাই ইচ্ছা, তাড়াতাড়ি আমি দিদা হয়ে যাই আর মনীষ মামা। হ্যাঁ তা তো, এখন শুধু মামি ডাকার জন্যে কেউ চলে আসুক, তাহলে আমি শান্তিতে তীর্থযাত্রায় চলে যাব। না না, নাতি নাতনিদের সঙ্গে খেলা করে তীর্থযাত্রায় যাব। মা, মনীষের জন্য একটা ভালো মেয়ে দেখো, যে ঘর সামলে নেবে। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলো। আচ্ছা সুলেখা, আমি তোর সঙ্গে পরে কথা বলছি, মনীষের দেরি হচ্ছে। মনীষ অটো নিয়ে কাজে বেরিয়ে পড়ে। এমনিতেই তার অনেক লেট হয়ে গেছিল, আর রাস্তাতে অনেক জ্যামও ছিল। তখন সে দেখে তার এক অটো চালক বন্ধু এক মহিলার সাথে ঝগড়া করছিল। আরে দেখুন ম্যাডাম, এরকম কি করে হয়? একবার যখন আপনি আমার গাড়িতে উঠেছেন তখন আপনাকে ভাড়ার টাকা দিতেই হবে। দাদা, আমি আপনাকে বললাম না, আমার পার্সটা রাস্তায় কোথায় পড়ে গেছে। আমার মোবাইল ফোন, টাকা সব ওটাতেই আছে। আমার পার্সটা কোথাও পাচ্ছি না। আমি বললাম না আপনাকে, আপনি আপনার নাম্বারটা আমাকে দিন, আমি ওই নাম্বারে টাকা পাঠিয়ে দেব। এখন আমার দেরি হচ্ছে, আমাকে ওই সামনের হোটেলে ফাংশনে যেতে হবে। আরে কি হয়েছে নিরঞ্জন, সকাল সকাল ঝগড়া করছো কেন? দেখ না ভাই, যাও বা সকাল সকাল একটা যাত্রী পেলাম, সেও টাকা দিতে চাইছে না। ম্যাডামের নাকি পার্সটা কোথাও হারিয়ে গেছে, তাই আমাকে টাকা দিতে চাইছে না, বলছে নাকি পরে দেবে। এরকম ভাবে হয় তুই বল? কোনো ব্যাপার নয় নিরঞ্জন, মাঝে মাঝে আমাদের অন্যের সমস্যার কথাও শুনতে হয়। আচ্ছা আমায় বলো তো, তোমার কত টাকা হয়েছে? আমি না হয় তোমায় দিয়ে দিচ্ছি, মেম সাহেব না হয় আমায় পরে দিয়ে দেবে। এই বলে মনীষ নিরঞ্জনের অটোর 200 টাকা দিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম অর্চনা। আপনি আমাকে আপনার ফোন নাম্বারটা দিন, আমি অনলাইন পেমেন্ট পাঠিয়ে দেব। এখন আমার লেট না হলে আমি এখনই আপনাকে টাকাটা দিয়ে দিতাম। কোনো ব্যাপার নয় মেম সাহেব, এই নিন আমার নাম্বার। অর্চনা মনীষের ফোন নাম্বার নেয়, আর পরের দিন মনীষের মোবাইলে টাকা ট্রান্সফার করে দেয়। আপনার টাকাটা আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, আপনি একটু চেক করে নিন। আর কালকের জন্য আবারও থ্যাংক ইউ, আপনি অচেনা হয়েও আমাকে সাহায্য করলেন। অর্চনা আর মনীষ কথা বলতে থাকে। মনীষের সাথে কথা বলতে অর্চনার খুব ভালো লাগে। এরপর 1-2 বার অর্চনার সাথে মনীষের দেখা বাজারেও হয়। ধীরে ধীরে তাদের দুইজনের বন্ধুত্ব হয়। যখন মনীষ জানতে পারে অর্চনা অনেক বড় পরিবারের মেয়ে, তখন সে তাকে বলে, অর্চনা, তুমি অনেক বড়লোক পরিবারের মেয়ে, তোমার আর আমার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। আমি একজন মামুলি গরিব অটো রিক্সা চালক। তোমার আর আমার বন্ধুত্ব রাখা একদমই ঠিক হবে না, তাই তুমি আমার সাথে আর দেখা করো না। তুমি না দেখা করার কথা বলছো, কিন্তু আমি তো আজকে তোমাকে আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমি তোমাকে খুব পছন্দ করি মনীষ। আমি আমার বাকি পুরো জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই, তোমার সঙ্গেই কাটাতে চাই। বলতে বলতে অর্চনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে, আর তখন মনীষ তাকে জড়িয়ে ধরে। অর্চনা এই ব্যাপারে তার বাবা মায়ের সাথে কথা বলে, আর একরকম জোর করে মনীষের সাথে বিয়ের জন্যে রাজি করায়। এদিকে মনীষও তার মা আর বোনের সঙ্গে কথা বলে, আর একটা ভালো সময় দেখে তাদের দুজনের বিয়ে হয়। অর্চনা খুব ভালো স্বভাবের ছিল, তার শ্বশুরবাড়ি গরিব হওয়ায় তার কোনো সমস্যাই ছিল না, আর এই নিয়ে সে কোনোদিন কোনো অভিযোগও করেনি। অর্চনা, তুমি আমাকে বিয়ে করে খুশি তো? হ্যাঁ মনীষ, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি তোমার সাথে খুব খুশি। মা, সুলেখা দিদি সবাই আমাকে কত ভালোবাসে। আমি তো বুঝতেই পারি না যে আমি আমার বাড়ি ছেড়ে এসেছি। আর তখন অর্চনার শাশুড়িও সেখানে আসে। বেঁচে থাকো বৌমা, আমরা সত্যিই ভাগ্যবান যে তোমার মতো বৌমা পেয়েছি। অর্চনা বৌদি, এই দেখো, আমি তোমার জন্য নতুন শাড়ি এনেছি। আজকে সন্ধ্যের কীর্তনে তুমি এটাই পরো। সুলেখা দিদি, এই শাড়িটা তো খুব সুন্দর, ঠিক আছে, কিন্তু একটা শর্তে, আজ তুমি আমাকে নিজে তৈরি করবে। বলো, প্রমিস? অর্চনার কথা শুনে সুলেখার চোখে জল চলে আসে। সে কখনো ভাবেইনি যে তার বৌদির থেকে সে কখনো এত ভালোবাসা পাবে। মাত্র কিছুদিনের মধ্যেই অর্চনা সবার মনে খুব ভালো জায়গা করে নেয়।
এখন তো অর্চনাকে ছাড়া কেউ থাকে না। কিছুদিন পর সুলেখার ছেলে হয়, এদিকে অর্চনাও গর্ভবতী হয়। আর অর্চনার গর্ভবতী হওয়ার খবর তার বাবা মার কাছে পৌঁছালে তারা অর্চনার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু অর্চনার বাড়ি দেখে তারা দুজনেই মুখ সিটকায়। তুমি তোমার বাবা মায়ের কাছে বসো, রান্নাঘর থেকে জলখাবার আমি নিয়ে আসছি। কি ব্যাপার অর্চনা, এই অবস্থায় তুমি ঘরের সব কাজ নিজে করো? তোমার বাড়িতে কাজের লোক নেই? এ তুমি কেমন কথা বলছো ললিতা? তুমি তো জানো তোমার মেয়ের কোন ঘরে বিয়ে হয়েছে। এখানে দুটো রুটি খাওয়ার মতো পয়সা নেই। একবেলা সবজি রান্না করে অন্য বেলা চালায়। এরা কি চাকর বাকর রাখবে? এদের সেই ক্ষমতা আছে? হ্যাঁ। না বাবা, এমন কোনো ব্যাপার নেই। মা আর মনীষা আমাকে অনেকবার বলেছে যে বাড়িতে একটা কাজের লোক রেখে দিতে, আর সারাদিন আমি বাড়িতেই থাকি, আমার ভালো লাগে না। আর আমি তো কিছুই করি না, সব কাজ মাই করে, আমাকে তো উঠতেই দেয় না। এই নিন চা। অর্চনা, এই সিঙ্গারা তোমার খুব পছন্দের না? আমি এটাও মিষ্টির দোকান থেকে কিনে এনেছি, তোমার বাবা মাকেও দাও। না না, আমি অয়েলি ফুড কম খাই। আর অর্চনা, তুমিও এসব খেও না, এই সময় তোমার ফ্রুট জুস এইসব খাওয়া দরকার। দিদি, আপনি তো বুদ্ধিমান, আপনি তো জানেন এইসব সিঙ্গারা টিঙ্গারা খুব ক্ষতিকারক। মা, তুমি একদম চিন্তা করো না, শাশুড়ি মা আমার খুব খেয়াল রাখে। উনি আমাকে দুধ, ফ্রুট, সবজি সবকিছু সময় মতো দেয়। আর তখনই অর্চনার ননদ সুলেখা এসে বলে, অর্চনা বৌদি, আমি ডাক্তারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, কাল সকাল 11টায় তুমি আমার সঙ্গে যাবে, তো তোমার চেক আপ হয়ে যাবে, আর বাকি যা ইঞ্জেকশন ওইসব। সুলেখা, তোমার বাচ্চা কোন হসপিটালে হয়েছে? মানে তুমি যে ডাক্তারটার কথা বলছো আর কি? হ্যাঁ, ওই বড় বাজারে যে হসপিটালটা, যেখানে ডাক্তার নেহা বসে। ওই সস্তা বাজে হসপিটালটা? অর্চনা, তুমি ওই হসপিটালে চেক আপের জন্য যাবে? তোমার মাথা ঠিক আছে তো? মা অর্চনা, তুমি একটা সাধারণ হসপিটালে যাবে চেক আপ করাতে? তুমি চিন্তা করো না, এই ভিখারিদের কাছে যদি তোমার চিকিৎসা করানোর মতো টাকা না থাকে, তবে আমি এই শহরের সবথেকে বড় হসপিটালের সঙ্গে কথা বলে নিচ্ছি তোমার চিকিৎসার ব্যাপারে। তুমি এক্ষুনি প্যাকিং করে আমাদের সাথে চলো। কার বাড়ি? তোমার বাড়ি বাবা। আমি এখন এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ডক্টর নেহা খুব বড় ডাক্তার, খুব ভালো ডাক্তার। উনি সুলেখা দিদির নর্মাল ডেলিভারি করেছেন, আর উনি আমাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন। আর হয়তো তুমি ঠিক করে শোনোনি, কালকে আমাকে সুলেখা দিদির সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। তোমরা কি এখনো বসবে না চলে যাবে? আসলে মনীষ আসবে এক্ষুনি। এই শহরে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওখানে আমার পছন্দের আইসক্রিম পাওয়া যায়, তো আজকে আমার ওটাই খাওয়ার প্ল্যান। আজকে আমরা সবাই ডিনারে ওখানেই যাব। অর্চনার এমন কোনো প্ল্যান ছিল না, সেটা তার শাশুড়ি আর ননদ জানত। অর্চনা তার বাবা মাকে এটাই বোঝাতে চাইছিল যে তার শ্বশুরবাড়ির লোকেদের আর অপমান না করলেই তাদের জন্যে ভালো। অর্চনার বাবা মায়ের লজ্জাবোধ হয়, আর কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। অর্চনার শাশুড়ি এবং ননদ দুজনেই আনন্দে কেঁদে ফেলেছিল। অর্চনা তার শাশুড়ি এবং ননদ দুজনকেই জড়িয়ে ধরে। এই গল্পটি হলো সুমিতার। সুমিতা থাকে গ্রামে আর তার একমাত্র ছেলে থাকে শহরে। সে ওখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। সুমিতার ছেলে হঠাৎই তার মায়ের সাথে দেখা করতে গ্রামে আসে। ছেলেকে দেখে সুমিতা খুব খুশি হয়, আর তারপরেই অভিযোগ শুরু হয়ে যায়, যা সব মায়েরাই করে। কি রে বাবা, এ কি, তুই এত রোগা হয়ে গেলি কি করে? ঠিক করে কি খাওয়া দাওয়া করিস না নাকি? অফিসে কি অনেক কাজ করতে হয় তোকে? আরে মা, কোথায় রোগা হয়েছি? আমি তো আগের মতোই আছি। জানি না কেন সব মায়েরা তার সন্তানদেরকে একই প্রশ্ন করে। তোকে তো কিছু বলাই বেকার। যা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি আলুর পরোটা বানিয়ে আনছি। এই বলে সুমিতা রান্নাঘরের দিকে যেতে লাগলে অখিল তাকে হাত ধরে টেনে সোফায় বসিয়ে বলল, আরে মা, এসব ছাড়ো, আর এখানে এসে বসো। আমার তোমাকে কিছু দরকারি কথা বলার আছে। এই শুনে সুমিতা চোখে মুখে খুশির ঝলক নিয়ে জিজ্ঞেস করল, কি বলবি রে বাবা, বিয়ের কথা? দাঁড়া দাঁড়া, তবে আমি তোকে কিছু দেখাচ্ছি। এই বলে সুমিতা সোফার পাশে রাখা টেবিল থেকে একটি খাম তুলল, আর সেটি থেকে মেয়েদের ছবি বার করে ওকে দেখাতে লাগলো। বল, এগুলোর মধ্যে কোনটা তোর পছন্দ? সুমিতার মুখে এই কথা শুনে অখিল তার মাকে বলল, মা, আমার এদের মধ্যে কাউকেই পছন্দ নয়। এ কি বলছিস? এরা তো সবাই কি সুন্দর, আর সবাই শিক্ষিতা। তখন এর উত্তরে অখিল যা বলল তা শুনে তার মা খুশি হয়ে বলল, কি সত্যি বাবা, তুই মেয়ে পছন্দ করে নিয়েছিস? ও কে? ওর নাম কি? আর ওর বাড়ি বা কোথায়? আরে মা, একসাথে এত প্রশ্ন! এই বলে অখিল তার ফোনের গ্যালারি থেকে
অনুষ্কার ছবিটি বার করে তার মাকে দেখায়, যা দেখে সুমিতা খুব খুশি হয়ে বলে, বাহ, কি সুন্দর দেখতে আমার বৌমাকে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এরপর অখিল আর অনুষ্কার বিয়ে হয়ে গেল। বিয়ের পর অখিল অনুষ্কাকে নিয়ে নিজেদের বাড়িতে এলে সুমিতা যখন বরণ থালা নিয়ে অনুষ্কাকে বরণ করছিল, তখন অনুষ্কার এসব মোটেও ভালো লাগেনি, কারণ সে যে ছিল শহরের মডার্ন মেয়ে। কি মা, আজকাল এসব কে করে শুনি? যত সব। কেন করবে না, সবাই করে। তুমি যে আমার ঘরের লক্ষ্মী, আর ঘরের লক্ষ্মীকে এইভাবেই তো বরণ করতে হয়। সুমিতার এই কথা শুনে অনুষ্কার মুখে বিরক্তির ছাপ দেখা দেয়। অখিল চাইতো যে অনুষ্কা কিছুদিন তার মায়ের সাথে থাকুক, কারণ ওর কোম্পানি ওকে কিছুদিনের জন্য বিদেশে পাঠাবে। আর অনুষ্কাও কোনোদিন গ্রাম দেখেনি, তাই সে অখিলের কথা মেনে নিল। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, আমি একা একা এখানে বোর হয়ে যাব। এরপর অখিল শহরে চলে গেল। একদিনের কথা, সকালবেলা অনুষ্কা তার ঘরেই ঘুমিয়েছিল। সুমিতা ঘন্টা বাজিয়ে পুজো করছিল। ঘন্টার আওয়াজে অনুষ্কা খুব বিরক্তি বোধ করছিল, তাই সে রেগে বাইরে এসে সুমিতাকে বলল, কি মা, সকাল সকাল এসব কি আওয়াজ করছেন? এরকম বলতে নেই বৌমা, আমি তো পুজো করছি, আর এখন যে 7টাও বেজে গেছে। 7টা বেজেছে তো কি করব? আপনাদের মতো সকালে ওঠার আমার অভ্যাস নেই, আমাকে ঘুমোতে দিন, আর আপনি এসব বন্ধ করুন। বৌমার কথা শুনে সুমিতার খুব খারাপ লাগলেও সে নিজেকেই দোষ দিতে থাকে আর বলে, আমারই ভুল, আমারই মনে রাখা উচিত ছিল যে বৌমা তো শহরের মেয়ে, ওখানকার লোকেরা দেরি করে ঘুমোয় আর দেরি করে ওঠে। অনুষ্কা বেশিরভাগ সময় হয় ঘুমিয়ে কাটাতো, নয় বন্ধুদের সাথে গল্প করে। সে সুমিতাকে বাড়ির কোনো কাজেই সাহায্য করত না। একদিন অনুষ্কা ফোনে কথা বলার সময় ওদের বাড়ির ষাটটা যখন ডাকছিল, তখন, আরে কি হয়েছে, কেন রাগ করছিস? আমি তো এসে গেছি খাবার দিতে। মানছি আজকে আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু কি করব বল, আমার যে আজকে হাঁটুর ব্যথাটা একটু বেড়েছিল, বুড়ি হয়ে যাচ্ছি না। আর অন্যদিকে অনুষ্কার বান্ধবী ফোনে ষাঁড়ের ডাক শুনে বলল, কি ব্যাপার, তুই কি গোয়াল ঘরে আছিস নাকি রে? পেছন থেকে যে ষাঁড়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আরে এটা তো গ্রাম, এখানে ষাঁড়ের আওয়াজ শোনা যাবে না তো কি ডিজের আওয়াজ শোনা যাবে? আচ্ছা শোন, আমি একটু পরে তোর সাথে কথা বলছি। এই বলে অনুষ্কা ফোন রেখে দিয়ে সোজা সুমিতার কাছে গেল। কি মা, আপনাদের এইটুকু আক্কেল নেই? আমি এখানে ফোনে কথা বলছি আর আপনার ষাঁড়টা চেঁচিয়ে যাচ্ছে। এইভাবে বন্ধুদের সামনে আমাকে ছোট করে আপনি খুব মজা পান, তাই না? এ তুমি কেমন কথা বলছো বৌমা? আমি তোমাকে ছোট করতে যাব কেন বৌমা? আর কথা রইল গরুর চিৎকারের, ও তো খিদের জন্য চিৎকার করছিল, কারণ এ বেচারা তো আর আমাদের মতো মানুষ নয় যে খাবার চাইবে। ও জানোয়ার, আপনি তো নন, তাই কান খুলে শুনে রাখুন, যখন আমি ফোনে বন্ধুদের সাথে কথা বলবো আপনি ওকে বাইরে নিয়ে যাবেন, না হলে আমি কিন্তু বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যাব। আর ভাল লাগে না। সুমিতা আজও চুপ থাকে। একদিন যখন ও গোবর দিয়ে বাড়ির উঠোন নিকাচ্ছিল, তখন সেখানে অনুষ্কা নাক চাপা দিয়ে আসে আর রেগে গিয়ে সুমিতাকে বলে, মা, এটা কি শুনি? পুরো ঘরে দুর্গন্ধ বেরোচ্ছে, কি করছেন এসব? বৌমা, এটা গোবর, জানো এই গোবর কত পবিত্র, এটা ঘরের জীবাণু নাশ করে। আপনি কেন হাত ধুয়ে আমার পিছনে পড়লেন শুনি? আর আমি চাই না আপনার এই গোবর। যখন আমি চলে যাব তখন আপনি বসে বসে এসব করবেন। এই অখিলটা নাও আমাকে এই গাইয়াদের মাঝখানে ফেলে রেখে গেছে, তার উপরে অফিসও আরো 2 মাসের ট্রেনিং বাড়িয়ে দিয়েছে। দেখ, ভাল লাগে না। সুমিতা অনুষ্কার কোনো কথাতেই কিছু মনে করতো না, কারণ সে যে ওকে খুব ভালোবাসতো। একদিনের কথা, সুপ্রিয়া অনুষ্কাকে বলল, বৌমা, তোমাকে আজ কিছু লোক দেখতে আসবে। আসলে ওরা তো বিয়েতে আসতে পারেনি, তাই। কি, আমাকে দেখতে? আমি কি কোনো দামি জিনিস নাকি যে আমাকে দেখতে আসবে? আপনি ওদের না বলে দিন। দেখতে আসবে। অনুষ্কা সবসময় সুমিতাকে কথা শুনিয়ে অপমান করত, কিন্তু সুমিতা তার বৌমাকে কিছুই বলতো না। আর ও এটা মনে করত যে বৌমা তো শহরের, তাই ওখানকার আদব কায়দাও আলাদা, তাই ওকেও পাল্টাতে পারবে না। একবারের কথা, সুমিতা প্রায় অনেক দিন থেকেই অসুস্থ ছিল। ওর জ্বর কমছিলই না, কিন্তু এসব ব্যাপার নিয়ে অনুষ্কার কোনো খেয়ালই ছিল না। একদিন যখন অনুষ্কা ফোন কানে নিয়ে ছাদের ধারে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছিল আর তার শাশুড়ির নিন্দা করছিল, সেই সময় হঠাৎই অনুষ্কা পা ফসকে গিয়ে ছাদ থেকে পড়ে যায়। আহ! অনুষ্কার আওয়াজ শুনে সুমিতা দৌড়ে দৌড়ে বাইরে আসে। বাইরে এসেও দেখে যে অনুষ্কা মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। বৌমা,
বৌমা এ কি হয়ে গেল বৌমা? অনুষ্কার মাথা ফেটে গিয়ে রক্ত পড়ছিল আর হাসপাতাল প্রায় 4 কিলোমিটার দূরে ছিল, কিন্তু সুমিতা বুঝেই উঠতে পারছিল না যে ও কি করবে। তখনই ষাঁড়ের চিৎকার ওর কানে এলো। সুমিতা তখনই ষাঁড়গুলোকে ওর গাড়ির সাথে বেঁধে নিল আর অনুষ্কাকে ওই গাড়িতে তুলে নিয়ে সুমিতা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। চল, আরো তাড়াতাড়ি চল, আমার বৌমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। দুটো ষাঁড়ই প্রাণপণে ছুটতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওরা হাসপাতালে পৌঁছে গেল। অনুষ্কার এই অবস্থা দেখে ডাক্তার তাড়াতাড়ি তাকে অ্যাডমিট করে নিল আর তার চিকিৎসা করতে শুরু করে দিল। কিছুক্ষণ পরে ডাক্তার ওটি থেকে বাইরে এসে বললেন, আপনার বৌমা এখন বিপদমুক্ত। আপনি যদি আরেকটু দেরি করতেন তাহলে অনেক বড় সমস্যা হতে পারত। যতদিন অনুষ্কা হাসপাতালে ছিল ততদিন সুমিতা না ঠিক করে খেয়েছিল না শুয়েছিল। সে সারাদিন ওর কাছেই বসে থাকত আর ওর যত্ন করত। অনুষ্কা জানতে পেরেছিল যে সুমিতা কিভাবে ওকে হাসপাতালে নিয়ে এসেছিল আর ও সব পুরনো কথা মনে করে নিজে অনুতপ্ত হচ্ছিল। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কত খারাপ কথা বলেছি, কত বাজে ব্যবহার করেছি, কিন্তু আপনি আমার প্রাণ বাঁচাবার জন্য কি না করলেন মা। আমাকে ক্ষমা করে দিন মা। না না বৌমা, তুমি কোনো ভুল করনি। তোমার সেরে ওঠাটাই আমার কাছে সব থেকে বড় কথা বৌমা। তখনই অনুষ্কার কানে ষাঁড়ের ডাকের আওয়াজ ভেসে এলো। এই শুনে সুমিতা বলল, জানো বৌমা, তোমার এই অবস্থা দেখে আমার দুটো ষাঁড়ও কিছু খায়নি। ওরা দুজনে হাসপাতালের বাইরেই দাঁড়িয়ে আছে। ওরা না থাকলে যে আমি কিভাবে ওই সময় তোমাকে হাসপাতালে নিয়ে আসতাম। সুমিতার কথা শুনে অনুষ্কার চোখ দিয়ে জল পড়তে লাগলো আর তখনই সে বাইরে এসে ষাঁড়গুলোকে আদর করতে লাগলো এবং তাদের কাছে ক্ষমাও চাইল। অনুষ্কা পাল্টে গিয়েছিল। এখন তার গ্রাম খুব ভালো লাগতো আর সুমিতা তো ছিল তার প্রাণ। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।